তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মূল ধারাগুলো সংবিধানে ফিরে এসছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর করতে হলে আরও কিছু ধারা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে পরিবর্তন করা হয়েছিল সেভাবে ফিরে আসার দরকার ছিল। সেটা ফিরে আসে নাই। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না মনে হচ্ছে এই রায়ের ফলেও। কারণ ধরুন আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হলে তো প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার শপথ নিতে হবে। সেই শপথ সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসে না। শপথ সংক্রান্ত বিধান আপনার পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল হতো তাহলে শপথেরটা অটোমেটিক ফিরে আসতো। কিন্তু যেহেতু মাননীয় হাইকোর্ট পুরোটা বাতিল না করে শুধুমাত্র 20-21 অনুচ্ছেদ ধারা বাতিল করেছেন পঞ্চদশ সংশোধনী, যার ফলে শপথের বিষয়টা সংবিধানে রিইনস্টেটেড হয়। তারপরে আরও কয়েকটা জিনিস আছে যেগুলো তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট, কিন্তু রায়টা যেহেতু সম্পূর্ণ পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা না করে অংশবিশেষের উপর দেওয়া হয়েছে, যার ফলে সব কিছু সংবিধানিক। পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিট হয়েছিল সেটাতে আপনারা জানেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। কিন্তু হাইকোর্টে আমরা আসলে পুরো পঞ্চদশ সংশোধনীর বাতিল চেয়েছিলাম। আমরা কিন্তু হাইকোর্ট অংশবিশেষ বাতিল করেছেন কিন্তু পুরোটা বাতিল করেনি। সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল দায়ের করেছি। আপিল করার অনুমতি প্রার্থনা করে যেই আবেদন করতে হয় সেটা দায়ের করেছি, এবং সেটা হয়তো যথাসময়ে শুনানি হবে। তো আমাদের এই পঞ্চদশ সংশোধনী রায়ের ব্যাপারে আপিল করার কারণ হলো এই যে, যদিও আমরা পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছিলাম, সেটা না করে হাইকোর্ট বিভাগ অংশবিশেষ বাতিল করাতে একাধিক সমস্যা হয়েছে। এর মধ্যে প্রথম সমস্যা হলো, আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর একটা প্রধান বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশ্লিষ্ট সংবিধানের যে ধারাগুলো পঞ্চদশ সংশোধনীর 20 এবং 21 ধারা দিয়ে বাতিল করা হয়েছিল। কিন্তু 20 এবং 21 ধারা দিয়ে 58C ধারা এবং 58A ধারা এবং 2A বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কাজে হাইকোর্ট সেকশন 20 এবং 21 পঞ্চদশ সংশোধনীর 20 এবং 21 ধারা বাতিল করেছেন, যার ফলে 58A ধারা এবং চ্যাপ্টার 2A সংবিধানে রিইনস্টেটেড হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশ্লিষ্ট আরও অনেকগুলো ধারা কিন্তু সংবিধানে আছে। এগুলোর মধ্যে হচ্ছে আপনার 61 ধারা ছিল, ওখানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটা বিষয় আছে। 61 ধারাতে হলো সুপ্রিম কমান্ডের কথা আছে, যে সুপ্রিম কমান্ড রাষ্ট্রপতির কাছে থাকবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা অবস্থায় এটা কীভাবে হবে সেটার ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী দিয়ে বিধান করা হয়েছিল। সেটা পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়েছে। তারপরে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যারা বিচারক থাকেন তারা রাষ্ট্রের অন্য ফাইন্যান্সিয়াল সুবিধা পাওয়া যায় এই ধরনের কোনো পদ নিতে প্রধান উপদেষ্টার ব্যাপারে সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। তারপরে প্রধান উপদেষ্টার রেমুনারেশন কি হবে সেটার ব্যাপারে 147 ধারাতে বিধান ছিল। তারপরে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বলতে কাদেরকে বুঝাবে সেই ব্যাপারে 152 ধারায় বিধান করা হয়েছিল। এবং ওনাদের যে শপথ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার শপথের ব্যাপারে 3য় শিডিউলে শপথের ফর্ম দেওয়া হয়েছিল। এই সমস্ত জিনিসগুলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু মাননীয় হাইকোর্ট বিভাগ 20 এবং 21 ধারা বাতিল করে শুধুমাত্র 58A এবং চ্যাপ্টার 2 রিইনস্টেট করে। কিন্তু অন্য এই যে 61 ধারার সংশোধন, 99, 142, 152 থার্ড শিডিউল, এগুলো রিইনস্টেট করা হয় না। এগুলো তো পরবর্তী সংসদের জন্য এগুলো রিইনস্টেট করা হয় নাই। কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিইনস্টেটেড হলেও কিন্তু সম্পূর্ণভাবে রিইনস্টেটেড হয় নাই। এখন আমি
আরেকটা ব্যাখ্যা দিই যে আমরা কেন শুনানির সময় এই জিনিসগুলো সুনির্দিষ্ট করি নাই। আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেভাবে এটাকে রিইনস্টেট করতে হলে 21 এবং 20 এবং 21 ধারা যেমন বাতিল করার প্রয়োজন ছিল, তেমনি 61, 99, 142, 152 থার্ড শিডিউল এগুলোও রিইনস্টেট করা উচিত ছিল। কিন্তু আমরা এই জিনিসগুলো আলাদাভাবে কোর্টের নজরে আনিনি, কারণ শুরু থেকে আমরা সাবমিশন করছিলাম পুরো সংশোধনী বাতিল করার জন্য। পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করলে এই যে সংশোধনী অন্য যেগুলো ইনসিডেন্টাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য প্রাসঙ্গিক যে আরও সংশোধনীগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি সংবিধানে চলে আসতো। কিন্তু যেহেতু আমাদের প্রার্থনা পুরোটা মঞ্জুর করা হয় নাই, অংশ বিশেষ মঞ্জুর করা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো কোর্টেরই এটা দায়িত্ব ছিল দেখা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে হলে 20-21 ধারা বাতিল করা যথেষ্ট, নাকি পঞ্চদশ সংশোধনীর আরও কিছু সংশোধনীকে বাতিল ঘোষণা করে তত্ত্বাবধায়ক সম্পর্কিত সংবিধানের যা কিছু আছে সব কিছুকে পুনরুজ্জীবিত করা উচিত। তো এই এক্সারসাইজটা করা হয় না, আমরা এটা সাবমিট করি নাই, যেহেতু আমাদের প্রার্থনা ছিল আপনি পুরোটা বাতিল করে দেন। যেহেতু উনি সিলেক্টিভলি মাননীয় আপিল বিভাগ সিলেক্টিভলি শুধুমাত্র রিইনস্টেট করেছেন, কাজেই মাননীয় হাইকোর্ট বিভাগের একটা দায়িত্ব ছিল দেখা যে এটাকে সম্পূর্ণভাবে রিইনস্টেট করতে হলে কোন কোন জায়গায় সংশোধনীগুলোকে বাতিল ত্রয়োদশ সংশোধনীর প্রবিষ্ট মাননীয় হাইকোর্ট বিভাগ করতে পারেনি। এবং বড় সমস্যা, আমরা আইনগত সমস্যা যেটা হাইকোর্ট বিভাগের রায় আমরা দেখি সেটা হলো, আমরা বলেছিলাম যে যেভাবে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছিল তাতে সাংবিধানিক আইনের সিরিয়াস রকম ব্যত্যয় ঘটেছিল। এটা প্রসেসের ব্যাপার, যে পদ্ধতিতে করা হয়েছে, যেমন অনেকগুলো ধারা সংশোধন করার ক্ষেত্রে গণভোট করার প্রয়োজন ছিল। এর মধ্যে আছে আপনার প্রিএম্বেল 8 ধারা, 142 ধারা, সেই ব্যাপারে গণভোট ছাড়াই এগুলো সংশোধন করা হয়েছে।